ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের চ্যানেলে শুরু করেছি। আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি সেগুলো দেখে নাও। আজকে আমরা যে পার্টটি আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের মেন এক্সাম, যেটা 2024-এর 21 সালের 21 তারিখে হয়েছিল জানুয়ারি মাসে। ঠিক আছে, আজকে আমরা জিকের পার্টটি মোট এখানে আমরা 26টি জিকে নিয়েছি। 26টি জিকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। চলো দেখি প্রথম জিকে কী আছে। আচ্ছা, তার আগে তোমাদের বলে রাখি, আমরা এই পিডিএফটি যেটা নিয়েছি, এটা পিডিএফের কোয়ালিটি একটু ভালো না হওয়ার জন্য একটা আচ্ছা আচ্ছা ছবিটা আসতে পারে, কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানে বায়ুমণ্ডলের স্তর থেকে নানা রকম প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নাও। এটা হচ্ছে প্রথম স্তর কি, আচ্ছা কি কি স্তর আছে সেগুলো একটু জেনে নাও, তারপর বাকি প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। ঠিক আছে, প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার বা এটাকে আয়নোস্ফিয়ারও বলে, এটাকে আয়নোস্ফিয়ার বলে, আর এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, কি কি প্রশ্ন আসে এখান থেকে? প্রশ্ন আসে ঝড় বৃষ্টির স্তর কোনটা? এটা হবে কি, এটা ট্রপোস্ফিয়ার, এখান থেকে ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, আচ্ছা স্ট্রেটোস্ফিয়ারে কি হয়? স্ট্রেটোস্ফিয়ারে ঝড় বৃষ্টিটা হয় না, মেঘের উপরের অংশ স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, এখানে জেট জেট প্লেন চলাচল করে এবং এখানে ওজোন স্তর দেখা যায়। ঠিক আছে, এখানে ওজোন স্তর দেখা যায় স্ট্রেটোস্ফিয়ারে। মেসোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে ঠান্ডা স্তর, মেসোস্ফিয়ার। ঠিক আছে, এখানে মেন প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় এখানে মেসোস্ফিয়ারে। ঠিক আছে, আর স্ট্রেটোস্ফিয়ারে বিমান চলাচল করে, জেট বিমান চলাচল করে। ঠিক আছে, মেসোস্ফিয়ারে কি উল্কাপিণ্ড পড়ে ছাই হয়। আর এখানে আয়নোস্ফিয়ার থেকে যেটা আছে, থার্মোস্ফিয়ার থেকে, সেটা হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত কোন স্তরে হয়? এখান থেকে আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর এক্সোস্ফিয়ারে সমস্ত স্যাটেলাইটগুলো ঘোরাঘুরি করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখা যাক। মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। ঠিক আছে, ইম্ফল মণিপুরের রাজধানী। ঠিক আছে, এটা ডিমাপুর কিছু না, কোহিমা, কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটির সৃষ্টি হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্রঙ্কাইটিস। ঠিক আছে, ফ্যারেঞ্জাইটিস কি? ফ্যারেঞ্জাইটিস হচ্ছে গলা ও টনসিলের রোগ। ঠিক আছে, এটা মূলত এমনি সংক্রমণের প্রভাবে হয়, হাঁচি কাশি সংক্রমণের প্রভাবে হয়। ঠিক আছে, এক ব্যক্তির থেকে আর এক ব্যক্তিতে ছড়িয়ে ছড়িয়ে যায়, এটা ব্যাকটেরিয়ার কারণে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারেঞ্জাইটিস। কলেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা পেটের রোগ সাধারণত, এবং যার সংক্রমিত ব্যক্তির কি হয়, সংক্রমিত ব্যক্তির মল থেকে মূলত ছড়ায়। ঠিক আছে, জলবাহিত রোগ কলেরাটা। ঠিক আছে, এরপর হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্কের রোগ। ঠিক আছে, মস্তিষ্কে যদি সংক্রমণ হয়, কোনো আঘাত লাগে, ঠিক আছে, বা রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে মেনিনজাইটিস হতে পারে। আর ব্রঙ্কাইটিস হচ্ছে ফুসফুসের ব্রঙ্কিলে ঘটে। ঠিক আছে, ব্রঙ্কাইটিসটা ফুসফুসের ব্রঙ্কিলে ঘটে, এটা দূষিত পদার্থযুক্ত ধোঁয়া যদি শরীরে প্রবেশ করে তাহলে হতে পারে ব্রঙ্কাইটিসটা। তাহলে পরের প্রশ্ন কি আছে দেখি। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এই সোমপ্রকাশ পত্রিকাটি 1858 সালে 15ই নভেম্বর, 1858 সালের 15ই নভেম্বর কি হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায় কে করেন? পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা তোমাদের জেনে রাখা ভালো, পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ, পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ, বিদ্যাভূষণ পত্রিকাটি প্রকাশ করেন। ঠিক আছে, এটি একটি কি, এটি একটি সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, আচ্ছা এই পত্রিকাটি এত বিশেষত্ব কেন? কারণ এই পত্রিকাতে প্রথম ব্রিটিশ সাম্রাজ্যের রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, শুধু রাজনৈতিক বিষয় নয়, নানা রকম ক্ষেত্রে, যেমন ভার্নাকুলার অ্যাক্ট, যে প্রেস অ্যাক্ট হয়েছিল, সেটা এখানে আলোচনা হয়েছে। এখানে ইলবার্ট বিল সম্পর্কে আলোচনা হয়েছে, ভারত সভা সম্পর্কে, এখানে ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে আলোচনা হয়েছে। এরকম নানা রকম একটা একটা অনুচ্ছেদ এই পত্রিকাতে প্রকাশ পেত। ঠিক আছে, আচ্ছা এছাড়াও এই সম্প্রকাশ পত্রিকাতে নানা রকম সমাজ সংস্কারক বিষয়ে লেখা হতো, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ প্রচলন, এসব ব্যাপারে প্রকাশ করা হতো। এই জন্য এই পত্রিকাটি বিখ্যাত ছিল। ঠিক আছে, আর এটি বিখ্যাত হয়েছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে। ঠিক আছে, অর্থাৎ 1850-এর পরেই। ঠিক আছে, 1850-এর পরে, 1858-এ প্রথম প্রকাশ হয়, 1850-এর পরে। এর আগে যেসব পত্রিকাগুলো ছিল সেগুলো এতটা জনপ্রিয় হয়নি, সোমপ্রকাশ যতটা জনপ্রিয় হয়েছিল। এটা সহজ সরল ভাষায় লেখাও হয়েছিল, এই কারণে জনপ্রিয়তার অন্যতম কারণ। পরের পরের প্রশ্ন কি আছে দেখি। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? নবাব ওয়াজিদ আলী শাহ ছিলেন অবধের নবাব। কোথার নবাব ছিলেন?
অবধের, কিন্তু এখানে অবধ অপশন নেই, কিন্তু অবধের রাজধানীর নাম ছিল লখনৌ। তাহলে অপশন এটা হয়ে যাবে উত্তর। ব্রিটিশ শাসনকালে যেসব প্রাদেশিক রাজ্যগুলো স্বাধীন নবাব দ্বারা পরিচালিত হতো তাদের মধ্যে একটি এই অবধ, আর এই অবধের নবাব ছিলেন এই ওয়াজিদ আলী শাহ। ঠিক আছে, অর্থাৎ প্রাদেশিক যে সাম্রাজ্যগুলো ছিল তার একটি সাম্রাজ্য হচ্ছে অবধ, অবধের নবাব ছিল ওয়াজিদ আলী শাহ। ঠিক আছে। আচ্ছা, ইনাকে প্রশ্নের মধ্যে আসার কারণ কি, কি কারণে দিয়েছে, এনার কি কোনো ভূমিকা আছে, কি ভূমিকা আছে ইতিহাসে? ইনার কোনো ভূমিকা আমি তথ্য সংগ্রহ করতে না পারলেও কিছু কিছু জানা গেছে যে ইনি সঙ্গীতজ্ঞ ছিলেন, ইনি কৃষ্ণের রাসলীলা মতো নাটক পছন্দ করতেন। ঠিক আছে, সঙ্গীত শাস্ত্রের প্রতি তার অনুরাগ ছিল। এগুলো ইনার সম্পর্কে জানা গেছে। আর ইনাকে পরবর্তীকালে শেষ বয়সে ইনাকে ব্রিটিশ সরকার কী করে, পুনর্বাসিত করে। কোথায়? কলকাতার গার্ডেন রিচে পুনর্বাসিত করে, এবং সেখানে তিনি মারা যান। বর্তমানে যেটা সিদাইনবাদ ইমামবাড়া, যেটা কলকাতার মেটিয়াবুরুজে আছে, সেখানে এই নবাব ওয়াজিদ আলী শাহের সমাধি আছে। এছাড়া ইনার কোনো অবদানের কথা আমি সংগ্রহ করতে পারিনি। যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি অন্তত কোনো তথ্য ইনার সম্পর্কে আর পাইনি। পরের প্রশ্ন কিছু দেখি, গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। ঠিক আছে, জয়দেব কে ছিলেন? জয়দেব হচ্ছেন গৌড়ের রাজা লক্ষণ সেনের সভাকবি হচ্ছেন জয়দেব। আচ্ছা, এই গীত গোবিন্দটা কী কারণে মূলত এর মূল সার কি এই গ্রন্থের? এই গ্রন্থের মূল সার হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীকৃষ্ণের রাসলীলা। পরের প্রশ্ন কিছু দেখি, সোনার রাসায়নিক চিহ্ন কি? এখানে সোনার রাসায়নিক চিহ্ন হচ্ছে AU। ঠিক আছে, AU কি? সোনার রাসায়নিক নাম হচ্ছে ওরাম, AURUM। ওরাম হচ্ছে সোনার রাসায়নিক নাম, সেখান থেকে AU কথাটি এসছে। আচ্ছা, ওরাম কথাটি এসছে লাতিন শব্দ অরোরা থেকে, অরোরা, অরোরা থেকে ওরামটা এসছে। অরোরা অস্ট্রালিস, অরোরা সিফিলিস তোমরা নিশ্চয়ই ভূগোলে পড়েছো। অরোরা থেকে ওরাম এসছে। ঠিক আছে, আর ওরাম হচ্ছে সোনার রাসায়নিক নাম, আর রাসায়নিক নামটার কারণে আগের দুটো চিহ্ন হয়েছে সংকেতটা। এটা কি জি? জি কিছু হয় না, জিডিও কিছু নেই, এই জি হচ্ছে সিলভার। ঠিক আছে, পরেরটি গিয়েছে দেখি, এখানে বলা আছে কলোসিয়াম রোম। কলোসিয়াম কোথায় আছে? রোমে। তাহলে বেথলেহেম কোথায়? বেথলেহেম হচ্ছে প্যালেস্তাইনে। বেথলেহেম কি জন্য বিখ্যাত? বেথলেহেম হচ্ছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম। আর কলোসিয়াম কি জন্য বিখ্যাত? তোমরা এই ছবিটা দেখছো এখানে, এটা হচ্ছে কলোসিয়ামের ছবি। ঠিক আছে, কি জন্য কলোসিয়ামের কি কাজ ছিল? এই ছবিটা অনেকের কাছে অনেক পরিচিত, কিন্তু কেউ হয়তো জানো না, জেনে রাখো। এটা রোমান সাম্রাজ্যে কি করা হতো? রোমান সাম্রাজ্যে গ্ল্যাডিয়েটর ছিল। গ্ল্যাডিয়েটর কাদের বলা হতো? গ্ল্যাডিয়েটর, তোমরা গ্ল্যাডিয়েটর মুভি হয়তো দেখে দেখে থাকতে পারো। গ্ল্যাডিয়েটর, রোমান সাম্রাজ্যে গ্ল্যাডিয়েটর ছিল। গ্ল্যাডিয়েটর কারা? গ্ল্যাডিয়েটর হচ্ছে যারা যে কোনো কারণে সাম্রাজ্যে দোষী সাব্যস্ত হতো, বা যাদের কৃতদাস হিসেবে কিনে নেওয়া হয়েছিল, বা যুদ্ধে পরাজয় হওয়ার পর যে সৈন্যবাহিনী রাজা নিজের আয়ত্ত নিয়ে আসতো, ঠিক আছে, তাদের কি করতো, রোমান সাম্রাজ্যে এরকম জায়গায় একটা ওপেন থিয়েটার করা হতো। এই ওপেন থিয়েটারের ভিতরে ঢুকিয়ে দিত তাদের, এবং তার মধ্যে লাইভ চালানো হতো, হত্যালীলা চালানো হতো, একে অপরের সাথে মারামারি করতো, যুদ্ধ করতো। ঠিক আছে, আর এটা দেখার জন্য পাশে পাশে এরকম চারধারে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। অর্থাৎ আমরা যখন সিনেমা দেখছি টিভির মাধ্যমে, এখানে লাইভ থিয়েটার চলত, মারা কাটা খুনাখুনি এসবগুলো এখানে লাইভ হতো। এটার মেন কারণ কি ছিল? ঠিক আছে, এখানে রোমান সাম্রাজ্যরা নিজেদের প্রতিপত্তি দেখানোর ব্যবস্থা করত। এমনকি রোমানরা এটা দেখে ফুর্তি পেত, মনোরঞ্জনের জন্য এটা করত। কীরকম ভাবনা চিন্তা তখনকার শাসক ছিল একটু ভেবে নাও। ঠিক আছে, খুবই গায়ে শিহরণ দেওয়ার জিনিস এগুলো। চলো এরপরে কি আছে দেখা যাক। কলোসিয়াম, এটা কি নাম? কলোসিয়াম, এখানে এই সমস্ত লাইভ ঘটনাগুলো ঘটতো। পরের প্রশ্ন কি আছে দেখি, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? স্যার টমাস রো জাহাঙ্গীরের সময়কালে ভারতে আসেন। কত সালে আসেন?
ইনি আসেন 1615 খ্রিস্টাব্দে, স্যার টমাস রুট, 1615 সালে, এবং 1618 পর্যন্ত থাকেন। ঠিক আছে, কি কারণে আসেন? ইনি হচ্ছেন দ্বিতীয় জেমসের দূত হিসেবে আসেন। কার আসেন? দ্বিতীয় জেমস টু এর দূত হিসেবে আসেন, নির্ভেজাল বাণিজ্য নীতি নিয়ে জাহাঙ্গীরের কাছে আসেন। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে, এটা ওয়ার্ল্ড কাপ, আগের ভিডিওতে আমি বলেছি ওয়ার্ল্ড কাপ থেকে অনেক প্রশ্ন আসবে। তোমাদের যে নতুন ভ্যাকেন্সি ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কেপিতে বার হয়েছে, এগুলোতেও অনেক প্রশ্ন আসবে ওয়ার্ল্ড কাপ থেকে। ওয়ার্ল্ড কাপ 2023টা ভালো করে করতে হবে। ওয়ার্ল্ড কাপ 2023-এ সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন মোহাম্মদ শামি, মোট উইকেট 24টি। ঠিক আছে, এটাতে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছে। পরের প্রশ্ন কি আছে দেখি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা হচ্ছে 65 বছর। এছাড়াও বিচারপতিরা স্বেচ্ছা অবসর নিতে পারেন বা তাদের পদত্যাগও করা যায় ইমপিচমেন্টের মাধ্যমে। ইমপিচমেন্ট কে করতে পারেন? ইমপিচমেন্ট করতে পারেন রাষ্ট্রপতি। শুধু রাষ্ট্রপতি একাই করতে পারেন না, লোকসভার 2/3 সম্মতি চাই, লোকসভা এবং রাজ্যসভার, তাহলেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমপিচমেন্ট করা যায়। যদিও আজ পর্যন্ত কোনো ইমপিচমেন্ট হয়নি, প্রস্তাব আনা হয়েছিল একজনের বিরুদ্ধে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচারপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে ইমপিচমেন্ট করা যায়নি। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? সিজিএস পদ্ধতি তাপের একক কি? সিজিএস পদ্ধতি তাপের একক হচ্ছে ক্যালোরি, আর এই জুলটা হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক। ঠিক আছে, ফারেনহাইট, সেলসিয়াস কোনো একক নেই। ঠিক আছে, এসআই এবং সিজিএস পদ্ধতিতে, এসআই বা সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হয়ে যাচ্ছে কেলভিন বা কে। ঠিক আছে, ফারেনহাইট, সেলসিয়াস কোনো কারো একক নয়। ঠিক আছে, এটা পরিমাণটা মাপা হয় ফারেনহাইট স্কেলে এবং সেলসিয়াস স্কেলে। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয় হাইগ্রোমিটার। শুধু বাতাস নয়, যদি কোনো আবদ্ধ স্থান বা মাটিতেও জলীয় বাষ্প থাকে, সেটা হাইগ্রোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। ব্যারোমিটারের সাহায্যে কি করা হয়? ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। আর থার্মোমিটারের সাহায্যে কি তাপমাত্রা কি মাপা হয়? দেহের তাপমাত্রা থার্মোমিটার সাহায্যে মাপা হয়। ঠিক আছে, আর হাইড্রোমিটার হচ্ছে তরলের ঘনত্ব, শুধু ঘনত্ব নয়, তরলের আপেক্ষিক ঘনত্ব। কি মাপা হয়? আপেক্ষিক ঘনত্ব। হাইড্রোমিটার সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব, এটা মাথায় রাখবে, শুধু ঘনত্ব নয় কিন্তু আপেক্ষিক ঘনত্ব, একটা সাপেক্ষে আরেকটার ঘনত্বটা। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে দেখি। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী পরিচিত ছিলেন খান আব্দুল গফ্ফর খান। ইনাকে সীমান্ত গান্ধী কেন বলা হয়? গান্ধীজি মহাত্মা গান্ধীর সাথে ইনার অনুরূপ মতাদর্শ ছিল এবং ইনি মহাত্মা গান্ধীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। ঠিক আছে, এই কারণে ইনাকে সীমান্ত গান্ধী বলা হয়। ইনার একটা আন্দোলন হচ্ছে, সেটা পড়ে পরীক্ষাতে, মনে রাখবে সবাই, পরীক্ষাতে পড়ে কিন্তু, খুদাই খিতমগার। খুদাই খিতমগার, খুদাই খিতমগার পরীক্ষাতে পড়ে লিখে রাখবে। খাইবার এরিয়ায় পাখতুনদের তিনি অহিংসার মাধ্যমে আন্দোলন করার শিক্ষা দিয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান। ঠিক আছে, আর ইনাকে, এটাও পরীক্ষায় আসতে পারে, প্রথম অভারতীয় যাকে ভারতরত্ন দেওয়া হয়, প্রথম অভারতীয় 1987 সালে এই খান আব্দুল গফ্ফর খানকে প্রথম অভারতীয় হিসেবে ভারতরত্ন প্রদান করা হয়। ঠিক আছে, ভারতরত্ন প্রদান করা হয়। চলো পরের প্রশ্ন কি এসে দেখি। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কান্ডালা, এখানে দেখো, এটা গুজরাট। কোথায় অবস্থিত? কান্ডালা গুজরাটে অবস্থিত। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কুশীনগরে। ঠিক আছে, এখান থেকে গৌতম বুদ্ধ থেকে অনেকগুলো প্রশ্ন আসে, তোমরা গৌতম বুদ্ধটা একটু পুরো ডিটেলসে পড়বে, যে কোনো প্রশ্ন আসতে পারে গৌতম বুদ্ধর থেকে। ঠিক আছে,
এখানে শুধুমাত্র এটা পড়েছে যে মহাপরিনির্বাণ, এটা একটা কনফিউশন হয় যে মহাপরিনির্বাণ আর একটা আছে নির্বাণ। নির্বাণ জিনিস আলাদা আর মহাপরিনির্বাণ আলাদা। মহাপরিনির্বাণটা তোমরা মৃত্যুরূপে মনে রাখতে পারো, ঠিক আছে, বোঝার জন্য মৃত্যুরূপে মনে রাখবে, মহাপরিনির্বাণ মানে মৃত্যু, এটা বোঝার জন্য মনে করে রাখবে। আর নির্বাণ মানে যেটা বোধি লাভ বলে, এটা মনে রাখবে, ঠিক আছে। তো মহাপরিনির্বাণ ঘটে কুশীনগরে, আর নির্বাণ লাভ হয় বুদ্ধগয়াতে। কোথায়? বুদ্ধগয়াতে। নির্বাণ লাভটা হচ্ছে বুদ্ধগয়াতে। বুদ্ধগয়াতে একটা বট গাছের নিচে। বুদ্ধগয়াতে বট গাছের নিচে। বুদ্ধগয়া কোথায়? বুদ্ধগয়া হচ্ছে বিহার, বিহারে, ঠিক আছে। আর কুশীনগর কোথায়? কুশীনগর হচ্ছে উত্তরপ্রদেশ। কুশীনগর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কি হয়? মহাপরিনির্বাণ। কোথায়? একটা শাল গাছের নিচে। শাল গাছের নিচে, ঠিক আছে। আচ্ছা, এখানে বুদ্ধগয়াতে কি হয়? নির্বাণ লাভ হয়। হুম। এরপর ইনার এটাও পড়ে যে ইনার আগের নাম কি ছিল? গৌতম বুদ্ধের নির্বাণ লাভের আগে কি নাম ছিল? সিদ্ধার্থ। কি নাম ছিল? সিদ্ধার্থ। আচ্ছা, প্রথম উপদেশ প্রচার করেন কোথায় প্রচার করেন? ইউপির সারনাথে। ইউপির সারনাথে প্রথম প্রচার, প্রথম প্রচার করেন ইউপি সারনাথে। আর প্রথম শিক্ষক কে ছিলেন? এই ধ্যান সম্পর্কে শিক্ষান তিনি হচ্ছেন আলারা কালামা। প্রথম শিক্ষক আলারা কালামা। আলারা কালামা। আলারা কালামা। আলারা কালামা হচ্ছেন গৌতম বুদ্ধের প্রথম শিক্ষক, যিনি ধ্যান শেখান। এছাড়া অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা একটু ভালো করে গৌতম বুদ্ধটা পড়বে। গৌতম বুদ্ধ থেকে প্রশ্ন আসেই। পরের প্রশ্ন কি আছে দেখি। এনার্জি কারেন্সি কাকে বলে? এনার্জি কারেন্সি হচ্ছে এটিপি। আচ্ছা, কারেন্সি আমরা, কারেন্সি মানে মুদ্রা কিসে ব্যবহার করি আমরা? কোনো জিনিস কেনার জন্য। আমরা যেরকম ধরো কোন একটা ধাতব মুদ্রা নিয়ে গিয়ে, যে কোনো ধাতব মুদ্রা নিয়ে গেলে দোকানে গেলে কি কিছু দেবে? দেবে না। ঠিক একই রকম ভাবে একটা সঠিক সঠিক মুদ্রা, সঠিক ছাঁচের মুদ্রা নিয়ে গেলে তবেই আমাদের কি দোকানদারে কিছু জিনিস দেবে। ঠিক একই রকম ভাবে আমাদের শরীর কি করে? এটিপির কাছে ছাড়া কারো কাছে শক্তি নেবে না। অন্যান্য ক্ষেত্রে শক্তি থাকে, কিন্তু এটিপির শক্তি ছাড়া শক্তি নেবে না। এই জন্য এটাকে এনার্জি কারেন্সি বা জৈব মুদ্রা বলে। আমাদের মুদ্রার কাজ যেমন সঠিক ছাঁচের মুদ্রা নিয়ে গেলে দোকানদার জিনিস দেবে, ঠিক একই রকমভাবে এটিপির এনার্জি আনলে তবেই আমাদের সমস্ত কাজগুলো হবে। যে কোনো রাসায়নিক বিক্রিয়া হোক বা যাই হোক, এটিপির কাছ থেকে শক্তি নিতে হবে। এই জন্য একে এনার্জি কারেন্সি বা এডিনোসিন ট্রাইফসফেট বা জৈব মুদ্রা বলা হয়, ঠিক আছে। এরপর এটিপি থেকে ফসফেট ত্যাগ করে এটা কিসে পরিণত হয়? এটিপিতে পরিণত হয়ে যায়, ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে দেখি। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এটা দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা, ঠিক আছে। এরপর দেখো স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়। দেখো, গ্রস্ত উপত্যকা জিনিসটা একটু জেনে নাও, স্তূপ পর্বত একটু জেনে নাও, ঠিক আছে। দেখো, ভূমিভাগ এটা কি দেখতে পাচ্ছ ছবিতে তোমরা? ভূমিভাগ, ঠিক আছে। প্রবল যখন আলোড়ন, তোমরা জানো টেকটনিক পাত আছে আমাদের ভূপৃষ্ঠের নিচে। টেকটনিক প্লাতগুলো মাঝে মধ্যে সরাসরি হয় ভূমিকম্পের সৃষ্টি বা ভূমিকম্পের সৃষ্টি হয়। তখন কি এরকম ফাটল, প্রবল ভূ আলোড়ন যদি দেখা দেয় তখন এরকম ফাটল দেখা যায়। এখানে যেমন ফাটল দেখা দিয়েছে, এরকম ফাটল দেখা যায়। এরপর এই ফাটল হওয়ার ফলে কিসের সৃষ্টি হয়? এই খাঁজ বা চ্যুতির সৃষ্টি হয়। এই ফাটল দেখা যায় বা চ্যুতির সৃষ্টি হয়। এদিকে একটা খণ্ড হয়ে যায়, এদিকে একটা খণ্ড হয়ে যায়, ঠিক আছে। এরপর কি হয়? এরকম নড়তে 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 একসময় কি হয়? এই মাঝের অংশটা, এই যে ফাঁকা অংশটা দেখছো, এই ফাঁকা অংশটা কখনো উপরে উঠে যায়, আবার কখনো নিচে নেমে যায়। এই নিচের অংশটা, এই ফাঁকা অংশটা কি হয়? আস্তে আস্তে ঘষা লাগতে লাগতে কি হয়? কখনো উপরে ওঠে, আবার কোনোখান কখনো কখনো নিচে নেমে যায়। যদি উপরে উঠে যায় তাহলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়ে যায়, আর যদি নিচে নেমে যায় তাহলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়ে যায়। তোমরা পরের একটু ছবিটা দেখো। এই দেখো, ওইরকম খাঁজ ছিল এখানে, এখানে একটা পর্বত, এখানে একটা পর্বত, ঠিক আছে। এই দুটো স্তূপ পর্বত, স্তূপ পর্বতের মাঝে যে অংশটা, এখানে কিসের সৃষ্টি হয়েছে? এটা এটা হচ্ছে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে।
আবার এইটা যদি উপরে উঠে যেত তাহলে কি কি তৈরি হতো, এটা স্তূপপর্বত তৈরি হতো। স্তূপপর্বত নানা কারণে হতে পারে, কিন্তু এটা একটা কারণ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ধাপ। ধাপ বা ট্র্যাপ, তোমরা ডেকান ট্র্যাপের নাম শুনেছো। ধাপ মানে হচ্ছে সিঁড়ি, ট্র্যাপ ট্র্যাপ মানে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বা ধাপ। ডেকান ট্র্যাপ যেমন, এটা কি কি কারণে হয়? আগ্নেয়গিরির অনুপাতের কারণে হতে পারে সিঁড়ি সিঁড়ি আকারে। ক্রেটার লেক। আচ্ছা, ক্রেটার লেক আর ক্যালডেরা কি? আগ্নেয়গিরি অনুকার সময় দুটো ছিদ্র দিয়ে আগ্নেয়গিরির যে লাভা বার হয়, ঠিক আছে, তার মধ্যে প্রথমে যে লাভাটা বার হয় সেটা বিস্ফোরণের আকারে বার হয়ে যায়। প্রথমের লাভাটা এরকম আকার তৈরি করে, বিস্ফোরণ হয়ে যায় আর এরকম আকার তৈরি করে নেয়। ঠিক আছে, এখান থেকে পুরো বার হয়ে যায়। পরে এখান থেকে বন্ধ হয়ে যায় বার হওয়া, এবং দ্বিতীয় আরেকটা ছিদ্র থেকে কোনো জায়গা থেকে বার হতে থাকে। ঠিক আছে, এখানে বন্ধ হয়ে যায় একবার বিস্ফোরণ হওয়ার পর। এরপর কি হয়, এই যেখান থেকে এই বড় ছিদ্রটা, দুটো ছিদ্র থাকে আগ্নেয়গিরির, একটা হচ্ছে এখানে একটা বড় ছিদ্র, আর একটা আশেপাশে কোনো জায়গায় একটা ছোট ছিদ্র থাকে। ছোট ছিদ্র থেকে রেগুলার বার হতে থাকে, পরপর বার হয়ে বয়ে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বিস্ফোরণটা এই জায়গা থেকে একটা জায়গা থেকে হয়ে যায়। আর যেখান থেকে বিস্ফোরণটা হয়ে যায়, বড় যে হোলটা তৈরি হয়, এটাকে বলা হয় ক্যালডেরা। এটাকে বলা হয় ক্যালডেরা। ঠিক আছে, ছোটটাকে কি বলা হয়? জ্বালামুখ বলে। ঠিক আছে, বড়টাকে কি বলা হয়? ক্যালডেরা। এরপর ক্যালডেরার মধ্যে যদি জল জমতে শুরু করে, এখানে যেমন জল জমেছে দেখো ভিতরে, ও আগ্নেয়গিরি শান্ত হয়ে গেছে এবং ক্যালডেরার মধ্যে জল জমে গেছে, ক্যালডেরার মধ্যে জল জমতে শুরু করে, তাহলে সেটাকে বলে ক্রেটার লেক। ক্রেটারের সৃষ্টি ক্রেটার লেক। কি বলে? ক্রেটার লেক। ঠিক আছে, ক্রেটারের মধ্যে যে জল জমে সে ক্রেটার লেক বলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ক্ষুদ্রান্তের অংশ, ক্ষুদ্রান্তের তিনটি অংশ আছে, এখানে মিউকাসটা নয়। তিনটি অংশ আছে কি কি? এটা ক্ষুদ্রান্ত, এখান থেকে এই পাকস্থলীর এখান থেকে শুরু, এটা পাকস্থলীর শেষ এখানে। ঠিক আছে, পাকস্থলী এখান থেকে শুরু ক্ষুদ্রান্ত, আর শেষ এখানে বৃহদন্ত্রের জোড়ার আগে। ঠিক আছে, তো এই শুরুর অংশটাকে বলা হয়, এটাকে ডিওডেনাম বলে। এখান থেকে এত ডিওডেনাম। ঠিক আছে, এরপর এখান থেকে এতর মতো অংশ, এই যে এই দেখো জেজুনাম। ঠিক আছে, এখান থেকে ডিওডেনাম শেষ হওয়ার পর এবং ইলিয়াম শুরু হওয়ার আগে পর্যন্ত হচ্ছে জেজুনাম। তারপরে এই বৃহদন্ত্র ছোঁয়া পর্যন্ত অংশটাকে বলা হয় ইলিয়াম। ঠিক আছে, ডিওডিনাম, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। ইলিয়াম বৃহদন্ত্রের সাথে ছোঁয়া থাকে এবং ডিওডিনাম পাকস্থলীর সাথে ছোঁয়া থাকে, আর মাঝের অংশটাকে বলা হয় জেজুনাম। ঠিক আছে, চলো পরের অংশ, পরের প্রশ্ন কি আছে দেখি। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়। কে? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কৃষ্ণদেব রায়। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন হরিহর। যে প্রথম হরিহর, যিনি প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম হরিহর ও বুক্কা রায়। প্রথম হরিহর ও বুক্কা রায়। বিজয়নগর সাম্রাজ্য এতটা নামডাক কেন হয়েছিল? কারণ গোটা ভারতবর্ষেই এক প্রকার ইসলাম শাসন হয়, সুলতানের শাসন, সুলতানের সাম্রাজ্য গঠন হয়ে গিয়েছিল, কিন্তু একমাত্র সাউথের যেখানে চালুক্য বংশ যেখানে ছিল, চোল সাম্রাজ্য যেখানে ছিল, এই এরিয়াগুলো বলা চলে তখনও সুলতান শাসন উত্তর ভারত থেকে আসেনি। ঠিক আছে, এখানে বিজয়নগর সাম্রাজ্য এখানে গড়ে উঠেছিল। ঠিক আছে, প্রায় 300 বছর ধরে বিজয়নগর সাম্রাজ্যে কারা শাসন করতো? হিন্দুরা। কারা শাসন করতো? হিন্দুরা। সেখানে বর্ণ প্রথাও ছিল, ব্রাহ্মণরা সমাজের শ্রেষ্ঠ রূপে পরিগণিত হতো। ঠিক আছে, 300 বছর ধরে এরা প্রতিরোধ গড়ে তুলেছিল। ঠিক আছে, আর এই সাম্রাজ্যের বিখ্যাত আরও কারণ হচ্ছে রাজা কৃষ্ণদেব রায় শ্রেষ্ঠ সম্রাট, কারণ 21 বছর তিনি রাজত্ব করেন এবং সাঁচি স্তূপ এই সময় গড়ে ওঠে। ঠিক আছে, সাঁচি স্তূপ এখানে, সাঁচি স্তূপ বলছে, হাম্পির যে গোষ্ঠী, হাম্পির মন্দির যেগুলো সব এই বিজয়নগর সাম্রাজ্যে গড়ে ওঠে। সাঁচি স্তূপ নয়, কিন্তু ওটা ভুল বলা হয়েছিল আমার। হাম্পির যে গোষ্ঠী এই বিজয়নগর সাম্রাজ্যে গড়ে উঠেছিল। আচ্ছা, নানা রকম শাস্ত্রীয় সঙ্গীত, থিয়েটার এই সময় গড়ে উঠেছিল।
এখানে সমস্ত ধর্মের মানুষ একসাথেই বাস করত, যদিও রাজ করত হিন্দুরা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। বিমানন শব্দ জড়িত, এরকম অনেক প্রশ্ন তোমাদের আসছে। এটা জিআই পাঠও ধরতে পারো, জিকে পাঠও ধরতে পারো। আমি যেহেতু জিআই এর সম্পর্কে এগুলো, এই জন্য জিয়াতেই নিয়ে নিয়েছি। কফি থেকে ক্যাফাইন হয়, ধতুরা থেকে কুইনাইন কখনো হয় না। কুইনাইন কাজ কিসের থেকে হয়? সিনকোনা গাছের ছাল থেকে। সিনকোনা গাছের ছাল থেকে কি হয়? কুইনাইন হয়। তাহলে এটাই বেমান। তামাক থেকে নিকোটিন হয়, সর্পগন্ধ থেকে রেসারফিন হয়। চলো পরের প্রশ্ন কি আছে। সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারির কথা বলা হয়েছে? আমাদের সংবিধানের 3 প্রকার জরুরি অবস্থা হয়। ঠিক আছে, তার প্রথম হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, যেটা 352 নম্বর ধারা। জাতীয় জরুরি অবস্থা কোনটা? এই যে বহিঃশত্রু আক্রমণ, এরকম একটা। ঠিক আছে, এছাড়া 356 আছে। 356 একটা জরুরি অবস্থা, সেটা কখন হয়? সেটা হচ্ছে সাংবিধানিক জরুরি অবস্থা। এটা কি বলে? সাংবিধানিক জরুরি অবস্থা। সাংবিধানিক বা রাষ্ট্রীয় জরুরি অবস্থা। ঠিক আছে, বা রাষ্ট্রপতি শাসন, বা রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে, 356 ধারাতে। আর একটা হচ্ছে 360। 360 ধারাতে কি হয়? আর্থিক জরুরি অবস্থা। এটা হচ্ছে আর্থিক জরুরি, ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360-এ। এই 3 ধরনের এমার্জেন্সি আমাদের সংবিধানে আছে, এটা আর এটা, 3টা। 350টা কি? 350টা হচ্ছে ভাষা সংক্রান্ত। ঠিক আছে, ভাষা ব্যবহার সংক্রান্ত 350 নম্বর ধারাটা। পরের প্রশ্ন কি আছে দেখি। নিচের কোনটি সভা শাসনের একটি পর্যায় নয়? সভা শাসনের পর্যায় নয়, এটা আমি তো জেনে দেখে অবাক। অনেক অনেক আমি ইউটিউব চ্যানেলে আমি দেখলাম, সে তখন আমি দেখেছিলাম এগুলো করতে। আমার এই ভিডিও বানানোর একটা উদ্দেশ্য এটা, যে অনেকগুলো ইউটিউব চ্যানেল ভুল উত্তর প্রচুর ওরা বলছে। তো আমি চাইছি সঠিক উত্তরগুলো অন্তত জানুক, যে যতটুকু জানুক সঠিক উত্তরটা জানুক, এ কারণে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য। আমি এটা দেখেছি, তখন ওরা বলছে ফার্মেন্টেশন, সবার শোষণ। তোরা নিজেরাই ভালো করে লক্ষ্য করো। ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস, সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ আর শ্বসন আমরা ক্লাস 9-এর সময় পড়েছি, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটাকে ওরা উত্তর বলছে ফার্মেন্টেশন। সালোক সংশ্লেষটা কোনো কিছু ভাবিনি। সালোক সংশ্লেষ কি? সালোক সংশ্লেষ হচ্ছে আলোর উপস্থিতিতে উদ্ভিদে যারা গাছের পাতায় রান্না তৈরি করা, গাছের পাতায় যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এসে উৎপন্ন হয় বিক্রিয়ার মাধ্যমে গাছের পাতায় যে রান্না খাদ্য তৈরি করা, এটা সালোক সংশ্লেষ। এটা আমরা ক্লাস 9-10-এ পড়েছি। আর শ্বসন সম্পূর্ণ আলাদা জিনিস। সালোক সংশ্লেষ মূলত উদ্ভিদ, কিছু প্রাণীও আছে কিন্তু মূলত উদ্ভিদদের, আর শ্বসনটা প্রাণীর। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু এখানে ফার্মেন্টেশনটা কেন ওরা উত্তর বলছে আমি এটা খুঁজে পাই না। ফার্মেন্টেশন সম্পূর্ণ আলাদা জিনিস। ফার্মেন্টেশন হচ্ছে গেঁজানো, যে কোনো গেঁজানো জিনিস, সেখানেও গ্লুকোজ ভাঙে। ঠিক আছে, গ্লুকোজ ভেঙে ইস্ট দিয়ে গ্লুকোজ ভাঙা, ঠিক আছে, মদ তৈরি করা, এটা ফার্মেন্টেশনের কাজ। ফার্মেন্টেশন হচ্ছে তোমরা দেখবে অনেকে ময়দার সাথে ইস্ট মিশিয়ে নান ফান তৈরি করে, এগুলো হচ্ছে ফার্মেন্টেশনের কাজ। শ্বাসনের পর্যায় দুটো, মূলত দুটি, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা ক্রেবস চক্র। ঠিক আছে, ফার্মেন্টেশনটা ওরা কোনো ভুলবশত হতে পারে, বা এটা যদি থাকেও কোনো ভুল নেই, কিন্তু এটা সম্পূর্ণ সালোক সংশ্লেষ সম্পূর্ণ আলাদা জিনিস। একটি পর্যায় নয়, সালোক সংশ্লেষ কখনো একটি পর্যায় নয়। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? সালোক সংশ্লেষ হয়ে যাবে। ওয়াত শোষণেরও এই দুটো পর্যায় থাকে। চলো পরের প্রশ্ন কি আছে। রণথম্ব ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রণথম্ব ন্যাশনাল পার্ক রাজস্থানের রণথম্বর। ঠিক আছে, আচ্ছা এগুলো মধ্যপ্রদেশের বিখ্যাত হচ্ছে কানহা। মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক পরীক্ষাতে পড়ে। উত্তরাখণ্ডের জিম করবেট পড়ে, পরীক্ষাতে পড়ে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। আর ওড়িশার পড়ে শিমলিপাল। যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। ওড়িশাতে পড়ে শিমলিপাল, আর পড়ে ভিতরকণিকা, ভিতরকণিকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নারকোল তার, এটাও একটা দেখলাম
যখন দেখিয়েছি আমি এগুলো পরীক্ষায় যখন হয় তখনই ওরা ফটাফট বার করে দেয় প্রশ্ন। এটা ফটাফট ওরা বলে দিল নাইক্রোম ধাতুর রোধ বেশি। এটা একবারও ভাবলো না যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে নাইক্রোম তার থাকে না। ইলেকট্রিক বাল্বে তোমরা কি দেখেছো নাইক্রোম তার থাকে? নাইক্রোম তার থাকে না টাংস্টেন থাকে? টাংস্টেন ধাতু থাকে। কি দেওয়া থাকে? টাংস্টেন ধাতু থাকে। নাইক্রোম তার থাকে আদৌ থাকে না। তাহলে কি হবে এটা? উত্তর কি হয়ে যাবে? টাংস্টেন ধাতু দিয়ে থাকে। ঠিক আছে, নাইক্রোমের তার ব্যবহার করা হয় না। টাংস্টেনের যদি এটা পড়ে, হ্যাঁ, যদি এটা বৈদ্যুতিক হিটার পড়তো তাহলে নাইক্রোম হয়ে যেত, নাইক্রোম তার। তখন তো নাইক্রোম ধাতুর রোধ বেশি। ঠিক আছে, প্রশ্নটা ভুল আছে। ঠিক আছে, আর যদি টাংস্টেন বলে, টাংস্টেন কি কারণে ব্যবহার করা হয়? এটা তো রোধ বেশি এবং উচ্চ গলনাঙ্ক। এটাও উচ্চ গলনাঙ্ক এবং রোধ বেশি, এই কারণে এগুলো ব্যবহার করা হয়। টাংস্টেন খুব মূল্যবান ধাতু, টাংস্টেনের সাথে মিশ্রিত করে বানানো হয়। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? এটা হচ্ছে তিস্তার উৎপত্তি জেমু হিমবাহ। আর এটা এখান থেকে তোমরা এটা পড়ে ব্রহ্মপুত্রটা পড়ে, ব্রহ্মপুত্র হচ্ছে চেমাংদুং হিমবাহ। চেমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি। ঠিক আছে, আজকে মোট এই প্রশ্নগুলো ছিল। ঠিক আছে, আর আমরা পরের আবার ভিডিও নিয়ে আসবো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা চালাচ্ছি, নতুন একটা সিরিজ নিয়ে, নতুন একটা কোয়েশ্চেন সেট নিয়ে আসবো। তোমরা আমাদের চ্যানেলের সাথে লেগে থাকো। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। কমেন্টে জানাবে, কমেন্ট করতে ভুলো না, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ইয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।